নমস্কার, অনন্যার সাথে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনন্যা। চলে এসেছি চ্যানেলের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আপনাদের পানিহাটির বিভিন্ন সুন্দর জায়গা যেটা আপনারা একদিনে ঘুরে দেখতে পারেন, সেই ভিডিও অলরেডি চ্যানেলে আছে। আর আজকে দেখাবো কলকাতার বুকে আরও একটি সুন্দর জায়গা, যেখানের কি আপনারা ডে আউটে দেখতে পারেন, সেই নিয়েই আজকের ভিডিও। আর শুধু ঘোরা নয়, ঘোরার সাথে সাথে সবসময় আমি আপনাদের নতুন নতুন জায়গা খাওয়ার সন্ধানও দিয়ে থাকি। আজকেও সেটা থাকবে। খুব সুন্দর জায়গায় আমরা আমাদের ঘোরাটা কমপ্লিট করে খাওয়া দাওয়া করব, সেটাও থাকবে আপনাদের জন্য। আর আপনাদের জন্য রইবে অনেক অনেক টিপস। তো আপনারা শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওর শেষে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো অনন্যার সাথে ভিডিও। কলকাতা এয়ারপোর্ট 1 নম্বর থেকে গাড়িতে মা ফ্লাইওভার ধরে এখানে পৌঁছতে সময় লাগলো 1 ঘন্টা। ট্রেনে, বাসে বা মেট্রো করেও খুবই সহজে এখানে আসা যায়। কিভাবে আসবেন সেটাও বলে দেব ভিডিওতে। এখান থেকে দ্বিতীয় হুগলি সেতুটা কত সুন্দর দেখাচ্ছে। দাঁড়িয়ে আছি কলকাতার একদম অন্যতম ইউনিক একটা জিনিসের সামনে, সেটা হলো সুইং বিচ, যেটা খিদিরপুরে। সেই সুইং বিচের সামনেই এখন দাঁড়িয়ে আছি। আশেপাশে জলে কিন্তু প্রচুর বার্জগুলো দাঁড়িয়ে আছে। যখন আন্দামানের ডকে, আন্দামানের জাহাজগুলোতে এই বার্জগুলোই কিন্তু মালপত্র ওঠানামা করে। তো আর সবথেকে বড় কথা, ঘড়িতে এখন বিকেল 3:30। এক্ষুনি বললো যে সুইং বিচটা খুলবে। তো এটাও একটা দারুণ অভিজ্ঞতা হবে। ভীষণ একটা এক্সাইটমেন্ট লাগছে। শুনেছি সুইং ব্রিজের কথা, যে সুইং ব্রিজ পুরোপুরি একদম ঘুরে যায়। তো দেখা যাক, খুলবে বলছে, তো খুললে কীরকম দেখায় সেটাও আপনাদের দেখাবো। দুদিকে দুটো গেট বন্ধ হয়ে গেল, এবার যাতায়াতটা বন্ধ হয়ে গেল। এবার এই সুইং ব্রিজটা আর কি খুলবে। চোখের সামনে এরকম ব্রিজকে খুলতে কিন্তু আগে কখনো দেখিনি। লন্ডনে অবশ্য দেখেছিলাম। পুরো ঘুরে যাচ্ছে। সাধারণ লাগছে। আর ওই দূরে হুগলি সেতুটা আরো ভালো দেখা যাচ্ছে, দ্বিতীয় হুগলি ব্রিজটা। সবাই এত জিনিস দেখতে যায়, কিন্তু এত এসেছিলাম এটা যে এত সুন্দর টাইমিং হবে না, এটাই দেখতে এসেছিলাম। ঘড়ি যখন 3:30। প্রতিদিন কি এই সময় খোলে নাকি এক এক দিন এক এক সময়? যাক, আজকে আমাদের সময়ের সাথে লাগটা হওয়ার। ওই যে ছোট বার্জটা, হ্যাঁ ওই ছোট বাসটা যাচ্ছে, বার্জ। এই সুইং ব্রিজটা লক গেটের মতোই কাজ করে। অনেকগুলো বার্জ এলে ব্রিজটা এভাবে 180 ডিগ্রি ঘুরে যায়, আর বার্জগুলো তখন বেরিয়ে যায়। আবার বার্জগুলোকে পাস করিয়ে সুইং ব্রিজটা আগের জায়গায় ফিরে আসছে। 19th সেঞ্চুরির এই 180 ডিগ্রি ঘুরে যাওয়া সুইং ব্রিজ বানানো হয়েছিল 1891-এ লন্ডনের ওয়েস্টউড, বেইলি অ্যান্ড কোং দ্বারা। একদিকে খিদিরপুর ও গার্ডেন রিচের মধ্যে সংযোগ রক্ষা করার জন্য, ও হুগলি নদী থেকে খিদিরপুর ডক নাম্বার 1-এর মধ্যে জাহাজ চলাচলের জন্য। আমি হলপ করে বলতে পারি, দেশ বিদেশের বহু জিনিস আমরা দেখে ফেললেও খুবই অল্প সংখ্যক মানুষ এই ব্রিটিশ পিরিয়ডের ব্রিজটাকে এভাবে দেখেছেন। এর সামনে এত সুন্দর ব্রিজটাকে খুলে যেতে দেখলাম, আবার বন্ধ হয়ে যেতে দেখলাম, আবার যথারীতি গাড়ি চলাচল করছে। যখন এলাম তখনও এই অবস্থায় দেখেছিলাম, মাঝখানে পুরো খোলাটা দেখলাম। ভীষণ ভালো লাগলো। যদি কখনো খিদিরপুরে আসেন, আপনাদের ঘোরার মধ্যে কিন্তু এই সুইং ব্রিজটা অবশ্যই রাখবেন। আমাদের সময় 3:30টায় খুললো। দিনের বিভিন্ন সময় কিন্তু এটা খুলতে থাকে। যদি লাক ভালো থাকে তাহলে আপনারাও কিন্তু এটা দেখতে পারবেন। আর আরেকটা যেটা ব্রিজ আছে 90 ডিগ্রি খোলে, সেটা সকাল 8টায়, এই গার্ডরাই বললো প্রতিদিন সকাল 8টার সময় ওটা খোলে। তো আপনারা যদি আসেন সেটাও ওই সময় আসলে দেখতে পাবেন। সুইং ব্রিজকে ছেড়ে এবার আমরা এগিয়ে চলেছি। চলে এলাম কলকাতার শ্রীক্ষেত্র বা জগন্নাথ ধাম, খিদিরপুরের জগন্নাথ মন্দিরে।
পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে এই মন্দিরের সিংহ দরজায় রয়েছে অরুণাস্তম্ভ। অরুণাস্তম্ভ থেকে 18টা সিঁড়ি ওপরে স্থাপিত রয়েছে গেরুদা স্তম্ভ। গেরুদা স্তম্ভের পরই মন্দিরের মূল দরজা। পুজো দেওয়ার জন্য এখান থেকেই খাজা, গজা, কলা, ধূপ, প্রদীপ মিলিয়ে একটা ডালা নিয়েছিলাম 60 টাকা দিয়ে। 3টে মালা, একটা পদ্ম নিয়েছিলাম আরও 60 টাকা দিয়ে। ওপরে কিছুই ধূপ প্রদীপ কিছুই ওপরে দেওয়া যাবে না, সবই নিচ থেকে মনে মনে আরতি করে তারপর ওপরে শুধু পুজো দিতে যেতে হবে। পুজো না দিয়ে শুধুমাত্র দর্শন করতেও কিন্তু কোনো বাধা নেই। রথযাত্রা, উল্টো রথ, স্নানযাত্রা, জন্মাষ্টমী, রাধাষ্টমী ধুমধামভাবে পালিত হয় এখানে। 1999 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল। সেই সময় পুরীর জগন্নাথ মন্দির থেকে পূজারীর দল এখানে এসেছিলেন। 2003 খ্রিস্টাব্দ থেকে মূল মন্দিরের রত্নবেদিতে স্থাপন করা হয় মহাপ্রভু শ্রী জগন্নাথ, শ্রী বলভদ্র এবং দেবী সুভদ্রার বিগ্রহ। মন্দির সপ্তাহের রোজই খোলা থাকে, তবে দর্শনের সময় সকাল 6টা থেকে দুপুর 1টা, বিকেল 4টে থেকে রাত 9টা অবধি। সূর্যাস্তের সময় হয় সন্ধ্যা আরতি। মন্দিরে দুপুরে ভোগ খাবারও ব্যবস্থা আছে। 160 টাকা কুপন কেটে নিচে আছে খাবার ঘর, সেখানে বসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। মন্দিরে কিন্তু আমরা সুন্দরভাবে পুজো দিলাম, ফাঁকাও ছিল, আর নাম গোত্র দিয়ে সুন্দরভাবে কিন্তু একদম দর্শন করে পুরোহিত মশাইয়ের মাধ্যমে কিন্তু আমরা জগন্নাথ মন্দিরে সুষ্ঠুভাবে পুজো দিতে পেরেছি। মন্দির বিকেল 4টের সময় খোলে। একদম মন্দিরের নিচেই হচ্ছে প্রসাদ, তারপর ফুল, তারপর ধূপ ধুনো সব কিছু আছে। প্রদীপটা তো নিচে দিয়ে ওপরে আসতে হয়। তারপর গর্ভগৃহে আমরা পুজো দিলাম, পুজো দিয়ে আমরা এখন প্রদক্ষিণ করব। যদি পুরীর জগন্নাথ মন্দিরের সাথে তুলনা না করে জগন্নাথ মন্দির হিসাবে এখানে আসতে চান তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। বিকেলবেলা নরম নরম পরিবেশে কিন্তু খুব সুন্দর লাগলো পুজো। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে নাম্বার দিলাম, ভোগের জন্য কন্ট্যাক্ট করে নেবেন আসার আগে। হ্যাঁ, গণেশ মন্দির, এটা রয়েছে কি সরস্বতী মায়ের মন্দির, এটা হনুমান মন্দির, জয় শ্রীরাম, বজরং বলি। মন্দিরের গায়ে সাদা বেলে পাথরে বিষ্ণুর 10 অবতার চিত্রিত রয়েছে। এখানকার রথযাত্রাও কলকাতার মধ্যে অন্যতম। বিভিন্ন রকম চিত্র, দেখো এটা যেমন নৃসিংহ, বিভিন্ন রকম চিত্র। মন্দিরটা সাদা দিয়ে আর একটা কাঠের মতো। চক্ররেলে খিদিরপুর স্টেশনে নেমে পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন এই মন্দির, ও এরপর যে যে জায়গাগুলো দেখব তার সবগুলোই। জগন্নাথ মন্দিরের পাশেই রয়েছে মহাকালেশ্বর মন্দির। মূল মন্দিরে মহাদেব ছাড়াও রয়েছেন রাধাকৃষ্ণ, জয় মাতা দি ও শ্রী রামচন্দ্র, লক্ষ্মণ ও সীতা মাতা। গর্ভগৃহের বাইরে রয়েছেন প্রভু গণেশ ও হনুমানজির মন্দির। খিদিরপুর ট্রাম ডিপোর উল্টো দিকে কালবাগ সরণিতে চলে এসেছি আমরা খিদিরপুরের ভূ কৈলাস শিব মন্দিরে, যেটা সকালবেলা 7টা থেকে দুপুর 12টা অবধি খোলা থাকে এবং বিকেলে 4টে থেকে রাত 9টা অবধি খোলা থাকে। আপনারা সকালের দিকেও আসতে পারেন, আমরা বিকেলে এসেছিলাম। এত হাওয়া ছিল সেদিন যে উড়িয়ে নিয়ে যাচ্ছিল।
জয়নারায়ণ ঘোষাল এই ভূকৈলাস মন্দির এবং ভূকৈলাস রাজবাড়ি দুটোই তৈরি করেছিলেন। মন্দির চত্বরে আমরা এখন দাঁড়িয়ে, আর ঠিক ওইটাই হচ্ছে ভূকৈলাস রাজবাড়ি। রাজবাড়ি সেই অর্থে এখন আর নেই, যদি কিছু অংশ থেকে থাকে তো আমি চেষ্টা করব অবশ্যই সেটা ঘুরে দেখার এবং দেখানোর। আপাতত মন্দির চত্বর, মন্দির, তার সামনে রয়েছে একটা সুন্দর বাঁধানো পুকুর, সব মিলিয়ে পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর। আর এই জায়গাটা বহু প্রাচীন, শুধু ঘোরা হিসাবে নয়, আমাদের ঐতিহ্য হিসাবেও এই জায়গাটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রায় 250 বছরের পুরনো জাগ্রত মন্দির। 1781 সালে প্রতিষ্ঠিত দুটি বিশাল আটচালা যমজ শিব মন্দির মুখোমুখি অবস্থিত। মন্দির প্রাঙ্গণে স্থাপিত একটি ফলকে দাবি করা রয়েছে এই শিবলিঙ্গগুলি ভারতের সবচেয়ে উঁচু। পূর্ব দিকের শিবলিঙ্গটির নাম রক্তকমলেশ্বর এবং পশ্চিম দিকেরটি কৃষ্ণচন্দনেশ্বর। মন্দির দুটির মাঝে নন্দী ষাঁড়ের বিশাল মূর্তি, সামনে বাঁধানো পুকুর, শিবগঙ্গা। একসময় নহবতখানা, ঢোল ঘর সবই ছিল। পুকুরটা কিন্তু অনেকটা বড় এবং পুকুরের ধার দিয়ে কিন্তু হাঁটলে বেশ ভালো লাগবে। যে সকালের দিকে এলে বা যদি একটু রোদ পড়ে যাওয়ার পর ছাওয়ায় ছাওয়ায় আসে তাহলে কিন্তু হেঁটে দেখতে ভালো লাগবে এবং অনেক বসার জায়গা আছে। খানিকটা সময় কিন্তু কাটাতেও এখানে বেশ লাগবে। যে কোনো শিবের পুজোয়, নীলষষ্ঠী বা যে কোনো সোমবার, শ্রাবণ মাস, সবগুলোতেই কিন্তু এখানে বিশেষ পুজো আছে। পুরোহিত মশাই আসেন প্রতিদিন 5টার সময়, এখানে বিকেল 5টার সময় এখানে পুজো হয়, ফলে খুব সুন্দর লাগবে। আপনারা পুরো এই চত্বরটা এরমভাবে ঘুরে দেখতে পারেন। বেশ কিছুক্ষণ সময় আপনাদের এখানে ভালোই কাটবে। এই যে পুরো পুকুর, দুটো মন্দির, মন্দিরের সামনে বেশ অনেকটা বড় পুকুরটা, পুকুরের ঘাট আছে, সেখানেও বসতে পারেন। দাঁড়িয়ে রয়েছি এখন ভূকৈলাস রাজবাড়িতে। আমরা যে ভূকৈলাস শিব মন্দির দেখলাম, সেই জোড়া শিব মন্দিরের ঠিক উল্টো দিকেই হচ্ছে এই ভূকৈলাস রাজবাড়ি। তার পাশের রাস্তা দিয়ে ঢুকে গেলেই পড়বে হচ্ছে এই দুর্গা দালান। সেখান দিয়ে ঢুকে এই দিকে হচ্ছে দুর্গা মন্দির, সেদিকেও আমরা যাব। জয়নারায়ণ ঘোষালের তৈরি এই ভূকৈলাস রাজবাড়ি এবং মন্দির চত্বর পুরোটাই আমরা ঘুরে দেখলাম। এখানে এখনও পতিত পাবনী দুর্গা মাতার নিয়ম নিষ্ঠা করে পুজো হয় এবং এটা কিন্তু অভিনব একটা জিনিস। একসময় 108 বিঘা জায়গা জুড়ে ছিল এর পরিধি। দুঃখের বিষয়, পুরনো বলতে এখন শুধু এইটুকুই। আশেপাশে সবই দেখছি ফ্ল্যাট হয়ে গেছে। দাঁড়িয়ে রয়েছি এখন ভূকৈলাস রাজবাড়িতে পতিত পাবনী মা দুর্গা মন্দিরের সামনে। এই মায়ের সাথে জড়িত, মায়ের মন্দিরের সাথে জড়িত রয়েছে অনেক ইতিহাস, অনেক প্রাচীন মন্দির এটি। তো আমরা একটু একটু করে মন্দির ঘুরবো আর তার সাথে সাথে সমস্ত ইতিহাস আপনাদের বলতে থাকবো। প্রথমেই চলুন আমরা দর্শন করে নিই মায়ের। ঘোষাল পরিবারের কুলদেবী অষ্টধাতুর দুর্গা প্রতিমাটি মহিষাসুর মর্দিনী রূপ। 1782 সালে জয়নারায়ণ ঘোষাল দিল্লির বাদশার থেকে মহারাজা খেতাব পান। সে বছরই বিশাল রাজপ্রাসাদের মধ্যে নির্মিত হয় কুলদেবী মা পতিতপাবনী দুর্গার মন্দির। মন্দির প্রাঙ্গণে রয়েছে দুটি কামান। খিদিরপুরের আগে ঘোষাল পরিবারের বসতি ছিল ফোর্ট উইলিয়াম চত্বরে। তারপর প্রচুর ভূ সম্পত্তি কিনে এখানে রাজবাড়ি বানিয়ে চলে আসা। এই অংশে ছিল নাচঘর। পরিবারের কিছু সদস্য এখনো এই অংশে বাস করেন বলেই মনে হলো। খিদিরপুরের বিখ্যাত ফ্যান্সি মার্কেট হলো এটি। ফ্যান্সি জামা কাপড় বা বিদেশ থেকে আমদানি করা যে কোনো জিনিস, পারফিউম, ইলেকট্রনিক্স গুডস সস্তায় কিনতে চাইলে ঢু মারতে পারেন এখানে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে। এই রাস্তার উপরই রয়েছে মাইকেল মধুসূদন দত্তের বাড়িটিও। আর এখানেই রয়েছে ইন্ডিয়া রেস্টুরেন্ট। পেট পুজো করে নিতে পারেন এখানে।
এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যে। মেমোরিয়াল, ক্লক টাওয়ার, জেটি, ক্রুজ টার্মিনাল অ্যান্ড ডকইয়ার্ড। দেখা যাবে জাহাজগুলো এখান থেকে। ক্রুজ টার্মিনাল লেখাই তো রয়েছে। ক্রুজ, হ্যাঁ হ্যাঁ, ক্রুজগুলো ছাড়বে এখান দিয়ে। রাস্তার ধার থেকে অনেকটা ভেতরে যেতে হলো গাড়ি করে। কৌশিক ভট্টাচার্য, কৌশিক ভট্টাচার্য। নিজেদের নাম এন্ট্রি করে ভিতরে ঢুকতে হবে। দুজন। দিনের শেষে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি অসাধারণ একটা জায়গায়। এখন ঠিক সূর্য ডুববে ডুববে করছে, আর সে তার সাথে চলে এসেছি আমরা একদম ডকের মধ্যে, ডকইয়ার্ডে, সানসেট ক্যাফেতে। সেখানে আমরা সূর্য মানে এমন একটা সময় এসেছি যে সময় আমরা দিন এবং সন্ধ্যার সন্ধিক্ষণটাকে পাবো। অসাধারণ ভালো, অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো। এবার খাবার কেমন বা খাবারের দাম সেগুলো আমরা যখন অর্ডার দেব তখন জানতে পারবো। আর সব থেকে ভালো লাগছে এমন একটা জায়গা এটা, যেখানে বর্তমান এবং অতীত দুটোকেই একদম পাওয়া যায়। এই যে রয়েছে সামনে যে জেটিটা রয়েছে, এটা কিন্তু একসময় একটা ডকের একটা জেটি ছিল, যেটা এখন চলছে না। আর তার সাথে যে ক্লক টাওয়ার রয়েছে, সেই ক্লক টাওয়ারটা কিন্তু আজও সঠিক সময় দিচ্ছে। সেটা সেই ব্রিটিশ আমলের সময় ক্লক টাওয়ার। আর পিছনে যে মেন বিল্ডিংটা দেখা যাচ্ছে, যেটাতেও বসা যায়, সেটা এসি পার্ট, একতলা, দোতলা এবং রুফটপ আছে, চাইলে ওখানেও বসতে পারেন। ওটা কিন্তু অ্যাকচুয়ালি ইমিগ্রেশন অফিস ছিল। তো সব মিলিয়ে কিন্তু সেই এক ঝলকে যেন আমরা নস্টালজিক সেই ব্রিটিশ পিরিয়ডে চলে যাচ্ছি। অতীতকে সাক্ষী রেখে বর্তমানে দাঁড়িয়ে আছি আমরা। অপূর্ব সুন্দর একটা জায়গা, জায়গা হিসাবে সত্যি সুন্দর। মেঘ রোদে লুকোচুরি চলছে আজকে। সূর্য কখনো দেখা যাচ্ছে, কখনো আবার ঢেকে যাচ্ছে, কিন্তু সানসেটের ঠিক টাইমেই আমরা চলে এসেছি ডকইয়ার্ডে। একদম ডক থেকে আজকে আমরা আমাদের সূর্যাস্ত। আর এই দিকেও একটুখানি দেখিয়ে দিই, এই যে বড় একটা জাহাজ যাচ্ছে, সেটাও জাহাজ আছে পুরো ডকের মাঝখানে, একদম জলের ধারে। দ্বিতীয় হুগলি সেতু দেখা যাচ্ছে, একটা জাহাজ যাচ্ছে। যারা নতুন নতুন ক্যাফে বা রেস্টুরেন্ট ট্রাই করতে ভালোবাসো তারা অবশ্যই একবার এসো। যদিও প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 11টা অবধি খোলা থাকে, তবুও আমি বলবো এই সানসেটের সময়টাতেই এসো। এক সময় এখান থেকে বহু শ্রমিক বিভিন্ন দেশে কাজের উদ্দেশ্যে রওনা দিত। তাদের স্মৃতির উদ্দেশ্যেই এটি একটি স্মৃতিস্তম্ভ। এই সেই জেটি যেখানে জাহাজে উঠত তারা, এই পথ দিয়েই। ডকইয়ার্ডের আমরা যে মেন বিল্ডিংটা, যেটার মধ্যেও আপনারা বসতে পারেন, একতলা, দোতলা, আর আমরা রয়েছি এখন রুফটপটায়। এটা বিল্ডিংটা এসি। আপনারা যদি এসিতে বসতে চান তাহলে এই বিল্ডিংটায় বসবেন, আর যদি ওপেন স্পেসে বসতে চান জলের ধারে, তাহলে নিচে অনেক বসার জায়গা করা আছে। তো আমরা এখন ছাদটায় চলে এসেছি। এই ছাদটা থেকে কিন্তু নিচটা কত সুন্দর দেখাচ্ছে, চারিদিকে সুন্দর আলো জ্বলেছে। এখনও অবশ্য দিনের আলো খানিকটা রয়েছে, পুরোটা অন্ধকার হয়ে গেলে আরও সুন্দর লাগবে। ক্লক টাওয়ারটাও দেখা যাচ্ছে। আপনারা বিভিন্ন অনুষ্ঠানের জন্য এখানে বুক করতেও পারেন। পুরো জায়গাটা অনেকটাই বড়, পার্ট পার্ট করে ইচ্ছা মতো বুক করতে পারেন। আমাদের দিনেই যেমন ফার্স্ট ফ্লোরে একটা পার্টি চলছিল। আমরা অমৃতসরি ফিশ টিক্কা নিয়েছিলাম, তো ওই 4 পিসের দাম 600 টাকা। দামের পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখেন তাহলে দামটা বেশি, কিন্তু খেতে ভালো, অ্যাম্বিয়েন্স ভালো। অ্যাম্বিয়েন্সের কথা ভেবে যদি আসেন তো ঠিক আছে। চলে এসেছে আমার অল টাইম ফেভারিট কফি, ক্যাপুচিনো। যেখানেই যাই সেখানেই কফি ছাড়া আমার খাওয়া একদম ইম্পর্টেন্ট। কফির সাথে আবার এই বিস্কিটও দিয়েছে। স্টার্টারটা খেলে কেমন? খুব ভালো বলতে। এটা কি যেন মালাই টিক্কা?
আর নিয়েছিলাম মিক্সড হাক্কা নুডলস। প্রতিটি খাবারের স্বাদই খুব ভালো ছিল, পরিমাণও ঠিকঠাক ছিল। তবে একটা কথা অবশ্যই বলবো, এখানে মিনারেল ওয়াটারের দাম কিন্তু ভীষণ বেশি, যেটা একদমই আশা করা যায় না। কোল্ড ড্রিঙ্ক বা যে কোনো রকম লিকিউরের দামও বেশ বেশি। যদি ভিতরে এসিতে বসতে চান, এরকম ব্যবস্থাপনা। এটা একতলা, লিফট আছে, সিঁড়িও আছে দোতলা ও ছাদে যাবার জন্য। পরিষ্কার ওয়াশরুমও আছে এর ভেতরেই। কি ভালো লাগলো এই ব্রিটিশ পিরিয়ডের কলকাতা বন্দরের ঘড়িটা আজও চলছে। এবার বলি কিভাবে আসবেন। তবে তার আগে বলি, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর অনন্যার সাথে ঘুরতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ট্রেনে খিদিরপুর স্টেশনে নেমে হেঁটে বা টোটো করে ঘুরে নিতে পারেন জায়গাগুলো। মেট্রোয় এলে যতীন দাস পার্কে নেমে সেখান থেকে অটো বা বাসে খিদিরপুর ট্রাম ডিপো, তারপর ঘুরে দেখুন। আর বাসে এলে খিদিরপুরগামী যে কোনো বাসে চড়ে বাবুবাজার স্টপেজে নেমে ঘুরে নিন সবকটা জায়গা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।